গভীর রাতে অন্ধকারে যখন পুরো শহর ডুবে থাকে এক গভীর নিস্তব্ধে, তখনই জেগে ওঠে দ্য হন্টেড ভয়েস। ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সঠিক পথে আছেন। আমি সুবর্ণ ভালো আছি, সুস্থ আছি এবং সঠিক পথে আছি। একটা জিনিস চাইবো আপনাদের কাছে, দিবেন? শুধু একটা সাবস্ক্রাইব, আর ঘটনা যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন আমাদের এই প্রচেষ্টা। চলবেন আমাদের সাথে বহুদূর, হাঁটবেন অনেকটা পথ, এই আশা নিয়েই আমরা চলছি। আপনাদের এক একটি লাইক আমাদের স্টোরি টেলার, স্টোরি কালেক্টর, স্পিকার, ভিডিও এডিটর সবাইকে উৎসাহী করে তোলে। তাই প্লিজ একটা লাইক করে দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি ঠিক কী ধরনের ঘটনা চাচ্ছেন। আপনার কি আমাদের ঘটনা পছন্দ হচ্ছে কি হচ্ছে না সব জানিয়ে দিন। আপনাদের প্রতিটি বক্তব্য, প্রতিটি মতামত আমরা বিনীতভাবে গ্রহণ করব। চলুন আজকে পড়ব দ্য হন্টেড লাভের সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট। বেশি কথা না বাড়ি, চলুন ঘটনায় যাওয়া যাক। দ্য হন্টেড লাভ 2 শোনার আগে আপনাদের দ্য হন্টেড লাভ 1 শুনতে হবে। এ না হলে আপনারা ঘটনার কিছুই বুঝবেন না। আমি তখন ভুলে গিয়েছিলাম যে মাইশার এই পৃথিবীতে নেই। বেডরুমের দরজা খুলেই এক বিশাল ডাইনিং স্পেস। সবকিছু অপরিচিত লাগতে লাগলো। জন্ম থেকে যে বাসায় বড় হয়েছি সেই বাসাটা কেমন অপরিচিত হয়ে গেল। বিরাট অন্ধকার, দেওয়াল ধরে ধরে কান্নার আওয়াজ অনুসরণ করে এগোচ্ছি। হঠাৎ দেওয়ালের এক কোনায় একটা মেয়েকে উবু হয়ে কাটতে দেখলাম। কান্নার কণ্ঠটা এখনো মাইশার কণ্ঠের। আমার মস্তিষ্ক তখন আমাকে এই কথা মনে করায়নি যে মাইশার এই পৃথিবীতে নেই। আমি ডাকলাম, মাইশা, কি হয়েছে? কাঁদছো কেন? কান্নার আওয়াজটা থেমে গেল। আমি ধীরে ধীরে এগোলাম, তার মাথায় হাত রাখলাম। সে মাথা তুলে তাকালো, কিন্তু এ তো মাইশাও নয়, এ তো খাদিজাও নয়। তখন আমার মনে হলো, মাইশা কিভাবে কাঁদবে? মাইশা তো এই পৃথিবীতেই নেই। কিন্তু সামনে যেটা বসে আছে এটা তো সেম মাইশার মতো দেখতে, কিন্তু তার চোখে কোনো মনি ছিল না। তার সমস্ত মুখ জুড়ে কালচে নীল রক বেসে উঠেছে। চুলগুলো ছিল এলোমেলো, সামনের দিকে ঝুঁকে আছে। তার জিহ্বা একদম বুক পর্যন্ত নেমে এসেছে। তার হাসিটা অনেক ভয়ঙ্কর। সেই দৃশ্য আমি আজও বলতে পারিনি। সে উঠে দাঁড়াচ্ছে, এত লম্বা, একদম দেওয়ালে গিয়ে তার মাথা ঠেস খেল। আর তার বড় বড় নখযুক্ত আঙুল আমার গলার দিকে এগিয়ে আসছে। তার গলা থেকে বেরিয়ে আসলো নারী পুরুষ মিশ্রিত এক কণ্ঠ। এই তুই কি করলি? আমার জায়গায় আরেকটা আনলি? কি কথা দিয়েছিলি তুই, আর তুই এই কি করলি? হায়, আজ থেকে তুই আমার সাথে থাকবি। গলায় প্রচন্ড চাপ অনুভব করলাম। মাটির সাথে যে আমি আর নেই তা বুঝতে পারছি। পা দুটো অসম্ভব রকমের ছটফট করছে। চিৎকার দেওয়ার মতো কোনো শক্তি আমার মধ্যে নেই। ভাবতে লাগলাম আজকে হয়তো শেষ। কাল হয়তো মা আমার লাশটা দেখতে পাবে। সামনের অবয়বটা ভয়ঙ্কর রূপে হাসছে আর বলছে, আজ থেকে তুই আমার দুনিয়ায় থাকবি, তোকে আর কারো হতে দেব না। বাঁচার আশা শেষ করে দিয়েছি। হঠাৎ দেখলাম জানালা দিয়ে একটা ধবধবে সাদা বেলার ঘরে লাফ মেরে ঢুকলো, আর তক্ষুনি আমাকে সেই অবয়বটা নিচে ফেলে দিল। সবকিছু ঝাপসা হতে লাগলো। বুঝলাম হয়তো জ্ঞান হারাচ্ছি, না হয় মারা যাচ্ছি। ঝাপসা দৃষ্টিতে শুধু একটা জিনিসই দেখলাম,
একটা সাদা জুব্বা পরিহিত বলিষ্ঠ দেহের এক নুরানি মুখের যুবক, আর তার বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর মাইশারূপী অবয়বটা। আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি মায়ের বেডরুমে, আমার পাশে আমার মা, আমার নানু। নানুর দিকে তাকাতে আমার মনে হলো নানু বাড়ি থেকে তো বাসায় আসতে 2 দিন সময় লাগে। আমি ভ্রু কুঁচকে চিন্তিত মুখে নানুর দিকে তাকালাম। নানু আমার সন্দেহ বুঝতে পারলো, মুস্কি মুস্কি হেসছে আর বলছে, কি নানু ভাই, ভাবছো কিভাবে আসলাম? মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আজ 2 দিন পর তোর জ্ঞান ফিরলো বাবা। আমি যেন মনে হলো আকাশ থেকে খেজুর গাছে পড়লাম। 2 দিন পর আমার জ্ঞান ফিরলো। আমি উঠতে চাইলাম, কিন্তু শরীরে প্রচন্ড ব্যথা। দেখি স্যালাইন চলছে। তারপর আমি বললাম, কি হয়েছিল আমার সাথে ওদিন রাতে? আর খাদিজার কি খবর? ও কি ঘুম থেকে আর উঠেনি? মা বলল, খাদিজা উঠেছিল, কিন্তু গতকাল রাত থেকে তার প্রচন্ড জ্বর। তারপর নানু বললেন, আরে ভাই, বলবো বলবো, সব বলবো, আগে 2-4টি খাও, শরীরটা সুস্থ করো। তারপর খাবার খেলাম, ওষুধপত্র খেলাম। তারপর বিকালবেলা নানু বলতে শুরু করলেন, নানু ভাই, তুমি তো জানোই আমি একজন ছোটখাটো কবিরাজ। তো বেশ কয়েকদিন ধরে আমার একটা জিন আমাকে বলছিল তোমার নাতনিটা অনেক বিপদের মধ্যে আছে, তারা তো তাকে মেরে ফেলবে। আমি বেশ চিন্তিত হয়ে যাই এবং বলি, কারা মারবে, কেন মারবে? জিনটা বলে, কারা মারবে আর কেন মারবে এটা জানার চেয়ে ভালো হলো তোমার নাতনির জীবন বাঁচাও। তো সেদিন রাত হয়ে যায় দেখে আমি আর এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করিনি। তারপর সেই চূড়ান্ত রাতটা আসে যেদিন তোমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল। আমি বিছানায় ঘুমাচ্ছিলাম, কে যেন আমাকে ফালিয়ে দেয়। তো আমি চোখ খুলে দেখি আমার সেই বন্ধু জিনটা। সে আমাকে বলছে, আসসালামু আলাইকুম, আপনার ঘুম ভাঙানোর জন্য আমাকে ক্ষমা করবেন, তবে এই মুহূর্তে আপনার নাতনির জীবন প্রচন্ড বিপদের মধ্যে আছে। আপনি আমাকে অনুমতি দিন, আর আপনার কিছু জিনকে আমার অনুগত থাকার হুকুম করুন। আমি তাকে অনুমতি দিই এবং আমার আরো জিনকে তার অনুগত হতে বলি, এবং সেই সাদা বিড়াল হয়ে তোমাকে বাঁচাতে আসে। আমি নানুকে বললাম, তাহলে সেই মাইশার উপর অবয়বটা কে ছিল? নানু বলল, তুমি হয়তো শুনলে কষ্ট পাবে, কিন্তু এটাই সত্যি যে তোমার দ্বিতীয় বিয়ে তোমার প্রথম স্ত্রীর শ্বশুরবাড়ির লোকেরা মেনে নেয়নি, এবং এই কারণে তারা তোমার উপর কালো জাদু করেছে। কালো জাদু? হ্যাঁ। আর এই কালো জাদুর জন্য তারা শুধু আজ থেকে চেষ্টা করেনি, সেই প্রথম থেকে, যেদিন তোমার সাথে মাইশার বিয়ে হয়। আর তারা এই জন্য ব্যবহার করেছে তোমার একটি শার্ট। আর তুমি হয়তো শুনলে এখন আরো কষ্ট হবে যে এই কাজের পিছনে মাইশাও জড়িত ছিল। আমি অবাকের দিকে তার দৃষ্টিতে তাকাই। মাইশা কিভাবে জড়িত ছিল? নানু বলল, মাইশা আগে তার বাপের বাড়িতে প্রচুর যেত, তুমি কোনো নিষেধ করতে না। আমি নানুর কথায় সায় দিলাম। লিসেনার্স, এই কারণে আমি আপনাদের ফার্স্ট পার্টে বলেছিলাম যে তার কোনো কাজে নিষেধ না করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তো নানু বললেন, মাইশা তার বাপের বাড়িতে যেত, আর কালো জাদু যত সরঞ্জাম সে তোমার বাড়িতে এনে রাখতো, যাতে জিনগুলো তোমার দিকে আসতে পারে। তো তুমি প্রচুর নামাজি ছিলে, এই কারণে জিনরা তোমার ক্ষতি করতে পারেনি। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম, এই আমি কাকে বিয়ে করেছিলাম? তখন নানু বললেন, তবে বিপদ এখনো কাটেনি। আমি অবাক হলাম, বিপদ কাটেনি মানে? নানু বলল, আমার জিনটা বলেছে তারা সেই দুষ্ট জিনকে হারাতে পেরেছে, কিন্তু বন্দি করতে পারেনি। তার মানে কি সে কি আবার আক্রমণ করবে? না, আক্রমণ করবে না, তবে সেই জিনটা নাকি পালানোর সময় চিৎকার করে বলেছিল যে আসবে আসবে, আমি আবার আসবে, যেদিন থাকবে না সেই অনাগত যুবকে। এর মানে কি? মানে তোমার যখন কোনো ছেলে সন্তান হবে তখন সেই জিনটা আবার আক্রমণ করবে। কেন কেন? আরে বুকে এখনো বুঝছো না? তোমার
ছেলে সন্তান হলেই তো এই ফ্ল্যাটটা তার নামে হয়ে যাবে। আমি যেন মনে হয় রহস্যের ভিতরে ঢুকতে লাগলাম। এর সাথে ফ্ল্যাটের সম্পর্ক কি? আরে তার শ্বশুরবাড়ির লোকেরা চেয়েছিল এই ফ্ল্যাটটা তাদের নামে লিখে নিতে, কিন্তু তুমি দ্বিতীয় বিয়ে করো, এখন তোমার যদি সন্তান হয় তাহলে এই ফ্ল্যাটটাও তার নামে হয়ে যাবে। তাহলে কি করব আমরা? তানু বললেন, এতগুলো খারাপ সংবাদের মধ্যেও একটা ভালো সংবাদ আছে। সেটা হচ্ছে আমার সেই জিনটা বলেছে যে সে তার বংশধরকে বলবে তোমাদের পাহারা দিতে, যে পর্যন্ত তোমার ছেলের একজন সাবালকে পরিণত হয়। কারণ সাবালক হলেই তোমার ছেলে নামাজ পড়তে শিখবে এবং নিজেকে নিজেই প্রতিরোধ করতে পারবে। এখন এই কারণে তোমাদের কিছু নিয়ম মানতে হবে, যেমন নামাজ কাজা করা যাবে না, গরু গোশ খাওয়া যাবে না, গরুর তেল দিয়ে কিছু রান্না বান্না করা যাবে না ইত্যাদি, যাতে তোমাদের পাহারাদার জিন নিজেদেরকে শক্তিশালী করতে পারে। আমি মাথা নিচু করে তাকিয়ে রইলাম। খাদিজা দেখলাম উঠে গেছে, আমার কাছে এসে বলছে, অতীত ভুলে যাও, বর্তমান নিয়ে আমাদের বাঁচতে হবে। আমি খাদিজার মুখটার দিকে তাকালাম আর ভাবতে লাগলাম, ভাবছি সৌন্দর্য আসলে কোনো কিছুই না। এই যে খাদিজা, সে কিন্তু এতটা সুন্দর না, কিন্তু তার মন কত পরিষ্কার, কত ফ্রেশ, কত ধার্মিক মেয়ে সে। লিসেনার্স, এই বলে আমার চাচাতো ভাই তার ঘটনাটি শেষ করলেন। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে, কারণ লোভ যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা আসলে বলা মুশকিল। এই যে মাইশা নামের মেয়েটা, সে যে ব্ল্যাক ম্যাজিক করলো, সে তো তার দুনিয়া হারিয়েছে এবং সেটা তার পরকালও হারিয়েছে। কারণ ব্ল্যাক ম্যাজিক করা হলো আপনি আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে অস্বীকার করলেন আর আপনি শয়তানের বশতা স্বীকার করলেন। তাহলে বুঝতে পারছেন সেটা কিরকম একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা যতই লোভী হই বা লোভী থাকি না কেন, ব্ল্যাক ম্যাজিকের দিকে যাবো না, কারণ এটা একটা সরাসরি আল্লাহ কুফরি করা। আল্লাহ বলেছেন যে আল্লাহ কুফরের শিরকের পাপ ছাড়া আল্লাহ সকল পাপ ক্ষমা করবেন। যদি আপনাদের কারো কাছে এরকম কোনো ঘটনা থাকে বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের সাথে ঘটে থাকে, তাহলে এখনই পাঠিয়ে দিন thehauntedboy67@gmail.com। স্পেলিংটা একটু খেয়াল রাখবেন, THEAUNTEDVOICE67@gmail.com। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমরা চলে যাচ্ছি, আমাদের পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে।